মওলানা ভাসানীর এগেইনস্টে সবচেয়ে বড় বদনামটা ছিল উনি ভারতের দালাল ছিলেন। উনার একটা পার্টি ছিল নাম ন্যাপ। এই ন্যাপ পার্টির নামটাকে সোহরাওয়ার্দী সাহেব ব্যঙ্গ করে বলছিলেন নেহেরু এইড পার্টি, কারণ নেহেরু ছিল ভারতের রাষ্ট্রপ্রধান। আর পশ্চিম পাকিস্তানের নেতারা মওলানা ভাসানীর ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করতেন। স্পেশালি বাংলা ভাষার প্রশ্নে তাকে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। উনি তখন বারবারে বলতেন ধর্ম আর ভাষা এই দুইটা কখনো এক জিনিস না, যারা একটার সঙ্গে অন্যটাকে মিশায় তারা অসৎ আর মতলববাজ। উনি বলতেন উর্দু ভাষার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি উর্দুতে কথা বলতেছেন তার মানে খুবই ইসলাম ধর্ম আপনি চর্চা করতেছেন, ব্যাপারটা কখনো এইরকম না। আরব দেশের মানুষ উর্দু ভাষায় কথা বলে না। ইরানের মানুষ কি উর্দু জানে? উর্দু কি দুনিয়ার সব মুসলমানদের ভাষা? তখনকার সময় পশ্চিম পাকিস্তানি নেতারা এই ন্যারেটিভটা প্রচার করতে চাইছিলেন আপনি যদি বাংলা ভাষার পক্ষে কথা বলেন তাইলে আপনি মুসলিম না। আর মওলানা ভাসানী বলতেছিলেন যারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চায় তারা পাকিস্তানের দুশ্মন বা শত্রু না। এইটা ছাড়াও 1957 পর থেকে তার বিরুদ্ধে অনেক বড় বড় অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। মওলানা ভাসানী বাস্তব জীবনে নিজে খুবই ধার্মিক ছিলেন, ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলো উনি পালন করতেন, কিন্তু মনে প্রাণে উনি ছিলেন অসাম্প্রদায়িক। জিন্না সেই সময় কি বলছিল? দ্বিজাতি তত্ত্ব, হিন্দু আর মুসলিম ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশকে দুই ভাগে ভাগ করা হবে, এইটাই তো হইতেছে দ্বিজাতি তত্ত্ব। মওলানা ভাসানী কিন্তু এইটার সমর্থক ছিলেনই না। উনি ছিলেন বাঙালি জাতি রাষ্ট্রের পক্ষে। পাকিস্তান শুধুমাত্র মুসলিমদের আবাসভূমি হবে এই মতবাদের সাথে উনি একদমই একমত ছিলেন না, এবং উনি বলতেন পূর্ব বাংলা থেকে যদি হিন্দুরা চলে যায় তাইলে বাঙালি কালচার নষ্ট হবে। সাম্প্রদায়িকতা বিষয়টাকে দমন করতে উনি একবার এইরকম বলছিলেন যেসব মুসলমান হিন্দুদের বিধর্মী মনে করে, তাদের ক্ষতি করতে চায়, আমি তাদের বলি তোমরা কারা? খুব বেশি হইলে 4-5 পুরুষ আগে তোমরা কারা ছিলা? তোমাদের বাপ দাদারা ছিলেন হয় হিন্দু নয় নমশূদ্র। এদেশের হিন্দু আর মুসলমানের একই রক্ত। কতজন আরব, ইরান, আফগানিস্তান হইতে আসিয়াছে? 5 পুরুষ আগে যারা ছিল তোমাদের পূর্বপুরুষ, আজ তাদের গায়ে হাত তুলতে তোমাদের বুক কাঁপে না? তোমরা কি মানুষ না পশু? এই কথাগুলা বলার কারণে তৎকালীন মুসলিম লীগ নেতারা মওলানা ভাসানীর এগেইনস্টে প্রচন্ড খেপা যাইত, এমনকি সাধারণ মুসলমানরাও তার এগেইনস্টে চলে যেত। এখন মওলানা ভাসানীর কিছু কীর্তির কথা আপনাদেরকে বলা দরকার। যখন মনে করেন ব্রিটিশ শাসন আমল ছিল, তখন পূর্ব বাংলায় অনেক কৃষক ছিল ভূমিহীন, ওরা জমিদারদের আন্ডারে কাজ করত, কিন্তু জমিদাররা অনেক বেশি অত্যাচার করত। আর এই জন্য ওরা পূর্ব বাংলা থেকে সইরা যায় পাশের আসামে, যেই আসামের জমির মধ্যে তেমন কোনো কৃষিকাজ হইতো না, ওইটা অনাবাদি ছিল, ওইখানে যায় বসবাস শুরু করে আর জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। কিন্তু এইটাতে আইনগতভাবে তেমন একটা বাধা না থাকলে 1920 সালের দিকে দেখা যায় আসামের যে স্থানীয় মানুষরা আছে যারা অসমীয়া ভাষায় কথা বলে, যারা লোকাল, ওরা আস্তে আস্তে সংখ্যা লঘুতে পরিণত হয়ে যাইতেছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ পূর্ব বাংলা থেকে আসামে আসতেছে। লাইক এখন যেরকম রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে আইসা, এমন যদি হয় আমাদের সংখ্যা কম আর রোহিঙ্গাদের সংখ্যা বেশি, আপনার কিন্তু তেমন একটা ভালো লাগবে না। ঠিক তেমনি ভাবে আসামের তৎকালীন অসমীয়া ভাষী লোকেরা পূর্ব বাংলার এত মানুষ তাদের এলাকার মধ্যে আসার কারণে বেশ খেইপা যাইতেছিল। তো ওরা ভয় পাইছে, আচ্ছা আমরা যদি আমাদের নিজেদের দেশের মধ্যে সংখ্যা লঘুতে পরিণত হই, তখন অসমীয়া বুদ্ধিজীবীদের চাপে একটা স্পেসিফিক রুল চালু করা হয়। বলা হয় ভাই তোমরা যারা নতুন নতুন আসছো আসামের মধ্যে, তোমরা চাইলেই এইখানকার যতটুকু জমি অধিকার করতে চাও ততটুকু জমি অধিকার করতে পারবা না। তোমাদের অধিকার যোগ্য জমির একটা সীমারেখা বা লাইন টাইনা দেওয়া হবে। এইটার কারণে নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় নবাগত যেই মানুষটা আছে আসামে, ওরা জমির বন্দোবস্ত পাইতো না। এই প্রথাটাকেই বলা হয় লাইন প্রথা। অথচ চিন্তা করেন এই আসাম কিন্তু একসময় বসবাসের উপযোগী ছিলই না, এইটাকে বসবাসের উপযোগী, আবাদের উপযোগী বানাইছে এই নতুন মানুষগুলো আইসাই, যারা জমিদারদের অত্যাচারে পূর্ব বাংলা থেকে আসামে আসছিল। এই বহিরাগত কৃষকরাই হাড় ভাঙা খাটুনি খাইটা এই অনাবাদী জমিকে আবাদি বানাইছে, আর এতে কইরাই আসামের ভূমি রাজস্ব অনেক বৃদ্ধি পাইছিল। তো এই সরকারের দমন নীতির প্রতিবাদ করার জন্য একটা লোক কৃষকদেরকে সংঘবদ্ধ করা শুরু করেন, আর তাদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলেন, নাম আসাম
চাষি মজুর সমিতি। লাইন প্রথার বিরুদ্ধে এই আন্দোলন 10 বছর স্থায়ী হয় আর 1938 সালের দিকে তীব্র আকার ধারণ করে, যার নেতৃত্বে ছিলেন আমাদের এই মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীকে আমরা সবসময় দেখছি পাঞ্জাবির সাথে অলওয়েজ লুঙ্গি পরছেন। উনি কিন্তু যৌবন একসময় পায়জামা পাঞ্জাবিও পরছেন। একদিন মাওলানা আজাদ সোবহানি উনি এসে তাকে বলছেন, দেখো তুমি যেই সব মানুষের নেতৃত্ব দিবা তারা যেই ধরনের পোশাক পরে তোমারও উচিত সেই ধরনের পোশাক পরা। তাদের পোশাকের মর্যাদা না দিয়া তুমি কিভাবে তাদেরকে নেতৃত্ব দিবা? সো উনি যেহেতু কৃষকদের নেতা ছিলেন, এই কারণে 20-এর দশকের পর থেকে উনি লুঙ্গি পাঞ্জাবি পরা কোনোদিন ছাড়েন নাই। শুধুমাত্র 60-এর দশকে চীন সফরকালে উনার ক্রনিক ব্রঙ্কাইটিস ছিল, এই কারণে উনি কয়েকদিন মাও সেতুং এর দেওয়া প্যান্ট, প্রিন্স কোট, ওভারকোট পরেছিলেন। জননেতা শব্দটা মাওলানা ভাসানীর সঙ্গে একদম সুন্দরভাবে যায়। একদিন তোরাবগঞ্জে তার এক দরিদ্র ভক্তের বউ ডাল রান্না করতেছিলেন, তখন উনি তাকায় দেখেন ডালের মধ্যে হলুদ একটু বেশি পড়ে গেছে। এই সামান্য জিনিসটাও একজন নেতা হয়েও কিন্তু তার চোখ এড়ায় নাই। তখন উনি তাড়াতাড়ি বলেন, আচ্ছা ডালের মধ্যে তো তুই হলুদ বেশি দিয়ে দিছিস, তাড়াতাড়ি একটা পাটখড়ি আন। তখন ওই পাটখড়িটা চিরা ফেলা কয়েকটা টুকরা বানায়া উনি ফুটন্ত ডালের হাড়ির মধ্যে দিয়ে দেন। তখন অতিরিক্ত যে হলুদ বা মশলাগুলা ছিল ওইগুলা পাটখড়ি শুইসা নিছে আর ডালটা খাওয়ার উপযোগী হয়েছে। চিন্তা করেন, যিনি উপমহাদেশের এতগুলা বিদ্রোহ বা মিছিলের নেতা ছিলেন, উনি জানতেন কিভাবে ডালের মধ্যে বেশি হলুদ দিলে সেটার সমাধান করতে হয়। শুধুমাত্র জটিল রাজনৈতিক সমস্যার সমাধানই যে উনি দিচ্ছেন এরকম না, গ্রামের মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগলের যদি অসুখ হইতো সেইটার সমাধানও উনি বইলা দিতে পারতেন। মাওলানা সাহেব একই সাথে একজন পশু প্রেমিক এবং পরিবেশবাদী ছিলেন। তার অনুরোধে টাঙ্গাইলে খান পরিবারের সন্তান এরফান আলী ও আজগর আলী 1 খণ্ড জমি ও 20,000 টাকা দান করেছিলেন, যা দিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি গ্রামে পশু হাসপাতাল স্থাপন করেছিল তৎকালীন পূর্ব বাংলায়। তৎকালীন সময়ে পশু হাসপাতাল স্থাপন করা কিন্তু এতটা সহজ কাজ ছিল না। উনি একদিকে যেমন বাংলার মানুষের কাছে একজন রাজনৈতিক নেতা ছিলেন, তেমনি ভাবে একজন আধ্যাত্মিক আর ধর্মীয় নেতাও কিন্তু ছিলেন। তার হাজার হাজার মুরিদ বা অনুসারীও ছিল কিন্তু, যেটা আমরা সবাই জানি। উনার জন্মটা হইতেছে সিরাজগঞ্জে, একটা ছোট্ট গ্রাম আছে, নাম হচ্ছে ধানগড়া। বাবার নাম হচ্ছে হাজী শরাফত আলী। জন্ম তারিখটা সুনির্দিষ্ট না, সর্বশেষ পাসপোর্ট অনুসারে 1880 সালের 12ই ডিসেম্বর। ভাসানী কিন্তু খুবই ছোটবেলায় তার বাবা মাকে হারায় এতিম হয়ে যান। প্রচন্ড অভাবের মধ্য দিয়ে উনি বড় হইতে থাকেন। কিছুদিন পরে চাচা বাড়ি, পর এক আত্মীয়ের বাড়িতেও ছিলেন। পরে শাহ নাসির উদ্দিন বোগদাদি নামে এক ইরাকি আলেম ও ধর্মপ্রচারক তার দায়িত্ব নেয়। সেই পীরের আশ্রয়ে কিছু আরবি, ফার্সি আর ইসলাম শিক্ষায় উনি শিক্ষিত হন, আর গ্রামের স্কুলেও সামান্য লেখাপড়া করেন। কিন্তু এরপরে উনি উচ্চ শিক্ষার জন্য ভারতের দেওবন্দ ইসলামী শিক্ষা কেন্দ্রে যান। যদিও পড়াশোনাটা শেষ করতে পারেন নাই, দেশে ফিরে আসছেন অল্প দিনের মধ্যে। আর পীরের সঙ্গে উত্তরবঙ্গ ও আসামের নানা জায়গায় উনি চৈশা বেড়াইছে। মাঝে আবার কিছুদিনের জন্য ওই সময়ের যে প্রাচ্য আর পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল বাগদাদ, ওইখানে যান। 1910-15 সালের দিকে বগুড়ার 5 বিবির জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরী ওই বাড়ির গৃহশিক্ষক আর সেখানকার মাদ্রাসায় কিছুদিনের জন্য মোদারেসের কাজও করেন। সেই জমিদারের কন্যাদের মধ্যে একজন নাম হচ্ছে আলেমা খাতুন। উনাকে পরবর্তীতে হামিদ খান বিয়ে করেন। যদিও উনার কিন্তু চিরকুমার থাকার সংকল্প ছিল, কিন্তু পরে উনি মনোভাবটা পরিবর্তন করেন 1925 সালে। আর ওনার বয়স যখন 40 কিংবা 45, ওই সময় উনি আলেমা খাতুনকে বিয়ে করেন। পরে রাজনৈতিক কারণে উনাকে আরো 2টা বিয়ে করতে হয়েছিল। মাওলানা ভাসানী একদম প্রত্যক্ষভাবে রাজনীতি করা শুরু করেন 1917 সালে। উনার মেইন আইডল মূলত ছিল চিত্তরঞ্জন দাস। চিন্তা করেন, একজন হিন্দু, উনার সঙ্গে উনি রাজনীতি করার সিদ্ধান্ত নেন। 1917 সালের অক্টোবরে এই চিত্তরঞ্জন দাস ময়মনসিংহে আসেন। ওইখানে বিরাট একটা জনসভা হয়, যেখানে অনেক জোস একটা ভাষণ উনি দেন। আর ওই সময় আমাদের এখনকার মাওলানা ভাসানী কিংবা তখনকার হামিদ খান চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পান। উনি আবার এমন একজন মুসলিম যুবককেই খুঁজতেছিলেন, যিনি একদিকে ধর্মপ্রাণ, আবার কৃষক শ্রমিকের সাথে তার প্রত্যক্ষ সংস্পর্শ আছে, তাদের সাথে নিয়মিত ওঠা বসা করে। যদিও বছরখানেক মাওলানা ভাসানী কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। এরপরে 1919 সাল থেকে সার্বক্ষণিক রাজনীতিতে জড়ায় পড়েন। আর এইবার মাওলানা মোহাম্মদ আলী উনার ইন্সপিরেশনে উনি কংগ্রেসে যোগদান করেন। আলী ভাইয়ারা ছাড়াও আল্লামা আজাদ সোবহানি, মাওলানা হাসরত মোহানি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, সুভাষ বসু, অনেক রাজনীতিবিদদের নৈকট্য উনি লাভ করেন এবং তাদের বিপ্লবী ও ইসলামী সমাজতান্ত্রিক চিন্তাধারা তাকে প্রভাবিত করছিল। আর ওইটা উনার মধ্যে মরার আগ পর্যন্ত ছিল। 20 আর 30-এর দশকে জাতীয় রাজনীতিতে উনি তেমন একটা ভূমিকা পালন করেন নাই, কিন্তু পূর্ব বাংলা আর আসামের যে সামন্তবাদ আর মহাজনী প্রথা ছিল ওইটার এগেইনস্টে বিশাল কৃষক আন্দোলন উনি গড়ে তুলছিলেন। ভাসানীর আগে যারা বাংলাদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিতেছিলেন তাদের মধ্যে কেউই কৃষকদের সরাসরি প্রতিনিধি ছিলেন না,
বা বলা যায় কেউই কৃষকদের কাছের মানুষটা ছিলেন না। ভাসানী আবার ওইটা ছিলেন। উনি কিন্তু প্রথম ঐতিহাসিক কৃষক সমাবেশ আয়োজন করেন 1932 সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ মহকুমার কাউয়াখালী নামক জায়গাতে। বাংলাদেশের বিখ্যাত লেখক আর রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ তার বই আমার দেখা রাজনীতির 50 বছর ওইটার মধ্যে লিখছিলেন, এই সম্মেলনী নিখিল বঙ্গ প্রজা সমিতির উদ্যোগে হয় নাই, মওলানা ভাসানী নিজের দায়িত্বেই ডাকিয়াছিলেন। ময়মনসিংহ জেলার বহু কর্মী লইয়া আমিও এই সম্মেলনে যোগদান করি। গিয়া দেখি এলাহি কাণ্ড, সম্মেলন তো নয়, একেবারে কুম্ভ মেলা। জনতাকে জনতা, লোকের মাথা লোকে খায়, হয়তো বা লক্ষ লোকই হবে। মওলানা সাহেবের সহিত এই প্রথম আমার পরিচয়। মওলানাকে ভাবিয়াছিলাম ইয়া বড় বুড়া পীর, দেখা পাইলাম এক উৎসাহী যুবকের, আমার সমবয়স্কই হইবেন, হাসি খুশি মেজাজ, কর্মচঞ্চল অস্থিরতার মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব দেখিতে পাইলাম। সম্মেলনটা সম্পর্কে ভাসানী নিজেও লিখছেন, 1937 সালে সিরাজগঞ্জের কাউয়াখোলা ময়দানে 3 দিন ব্যাপী বঙ্গ আসাম প্রজা সম্মেলনে প্রায় 3.5 লক্ষ লোক সমবেত হইয়াছিল। উক্ত সম্মেলনে কৃষকদের ঋণের তালিকার যে কাগজ সংগ্রহ করা হয় তাহার ওজন 20 মণ 27 সের হইয়াছিল। 3 দিনের সম্মেলনে 18,000 মণ চাউল, 832টা গরু, ভেড়া, ছাগল ইত্যাদি খরচ হইয়াছিল। ইহা আরব্য উপন্যাসের গল্প নহে, অতি বাস্তব ঘটনা। 1924 সালে আসামের ধুবড়ী নামে একটা জেলা আছে, ওইটার ভাষাঞ্চরে উনি বহিরাগত বাঙালি কৃষকদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলন করছিলেন। বহিরাগত মানে তো বুঝছেনই, আসামের বাইরের যেই কৃষকরা আছে। এত বড় জনসভা ওই গ্রামে এর আগে কখনোই হয় না। সেই সম্মেলনটা এতটা সফল ছিল যে লোকে তাকে ভাসানীর মাওলানা ডাকা শুরু করে। আর খুবই আশ্চর্যের বিষয়, উনার নিজের ভাষাতে মওলানা নামের অভিধাটি উনি হিন্দুদের কাছ থেকে পান। ওইখান থেকেই ধীরে ধীরে উনি হয়ে ওঠেন বাংলার মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। রাজশাহীর ধূপঘাটের জমিদারদের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে উনি টাঙ্গাইলে আসেন, আর সেইখানেও দরিদ্র কৃষকদেরকে সংঘবদ্ধ করতে থাকেন জমিদার আর মহাজনের বিরুদ্ধে। সন্তোষের প্রভাবশালী মহারাজা ভাসানীকে বশে আনতে না পেরে ইংরেজি প্রশাসনের সাহায্যে তাকে টাঙ্গাইল থেকে বিতাড়িত করেন। 1926 সালের শেষের দিকে বাংলা সরকার ভাসানীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেন। ফলে তাকে বাধ্য হয়ে প্রিয় দেশ আর নবপরিণীতা সহধর্মিণীকে ফেলে আসামের চর অঞ্চলে যাইতে হয়। 1928 সালে কলকাতায় একটা খিলাফত সম্মেলন হয়েছিল, ওইটাতে ভাসানী যোগদান করছিলেন। সেই সম্মেলনে বেশ ভালো একটা গোলযোগ হয়, আর ওই একই সময়ে কংগ্রেসের অধিবেশন হইতেছিল, সেইখানেও গোলযোগ হয়। আর এইসব দেখে উনি বড় লোকদের রাজনীতির প্রতি অনেক বিতশ্রদ্ধ হয়ে পড়ে। কারণ এতদিন তো ভাসানী করতেছিলেন কৃষকদের নেতৃত্ব, আর কংগ্রেস তো একদম জাতীয় নেতৃত্ব, যেটা যে বলতেছে বড় লোকদের রাজনীতি, ওইটাতে উনি বিতশ্রদ্ধ হয়েছিলেন। তো কংগ্রেসের অধিবেশনের মধ্যে কংগ্রেসের তরুণ আর আপোষহীন যে নেতৃবৃন্দ আছে, ওরা বলতেছিল ভারতের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, এটা হইতেছে ওদের দাবি। আর অন্যদিকে গান্ধীপন্থী যে একটু বুড়া টাইপের নেতারা ছিল, ওরা বলতেছিল ডমিনিয়ন স্ট্যাটাস যদি হয় তাইলেই আমরা খুশি। তো এই নবীন আর প্রবীণদের মধ্যে একটা সংঘাত ছিল, আর ওইখানে ভাসানী তরুণদের পক্ষ সমর্থন করছিলেন। তার মানে কি, ভারতের পূর্ণ স্বাধীনতাটা ওনার দাবি ছিল, ভারত যাতে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যায়। আর 1930 সালের সম্মেলনের পরে অনেক মুসলমান নেতার মতো ভাসানীও কংগ্রেস থেকে মুসলিম লীগে যোগদান করেন। ভাসানী তার যে লম্বা রাজনৈতিক জীবনটা আছে তার মধ্যে সংসদীয় রাজনীতি করছিলেন 10 বছরেরও কম সময়। মানে এই যে এমপি হিসেবে সংসদে বইসা যে একদম টোটাল রাজনীতির ভাইবটা নিয়ে যেই রাজনীতিটা করা, এটা উনি 10 বছরেরও কম করছিলেন। আসাম প্রাদেশিক ব্যবস্থাপক সভার পুরাটা মেয়াদ আর পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার মাত্র একটা অধিবেশনে উনি অংশগ্রহণ করছিলেন। তো তার রাজনৈতিক জীবন মূলত কাটছে একদম কৃষক দরিদ্র প্রজাদের নেতৃত্ব করে, যেটার মধ্যে ইকোনমিক কোনো লাভ নাই, ব্যবসায়িক কোনো সাফল্য নাই, আপনি অনেক বেশি টাকা পাবেন না, কিন্তু আপনি গরিব দুঃখী মানুষের নেতৃত্ব দিতে পারবেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে আরো কয়েক পর্বের ভিডিও আসবে, এইটা ছিল ওই পর্বগুলোর মধ্যে প্রথম পর্ব। আশা করি আপনাদের সবগুলা ভিডিওই ভালো লাগবে, আর আপনার যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।